আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আজকে আলোচনা করব আমাদের এই অন্তর্বর্তী ফ্যাসিস্ট ডাবল ফ্যাসিস্ট ইউনূস সরকারের উপদেষ্টা সজীব ভূঁইয়ার বিষয়। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ওনার সম্বন্ধে কিছু আলোচনা করব এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী, উনিও যে কথা বলেছেন, যেটা মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি সংক্ষিপ্ত আকারে, তো সেটা এই বিষয়টা কিছু কথা বলবো। তো এখানে সজীব ভূঁইয়ার যে অস্ত্রের বিষয় আজকে আমরা বিভিন্ন মিডিয়াতে দেখতে পাচ্ছি এবং শুনতে পাচ্ছি। ওনার নিজ মুখের থেকেও স্বীকার গিয়েছেন এবং আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা ইতিমধ্যে স্বীকারোক্তি দিয়েছেন যে ঘটনাটা সত্য। তাহলে কি তারা আসলেই সত্যিকারই বোঝা গেল এখন তারা যে আগের থেকেই মাস্টার মাইন্ড প্ল্যান করে মেটুকুলান প্ল্যান করে তারা দেশে অস্ত্র এনে রেখেই তারা এই আন্দোলনটাকে তারা করেছিলেন সরকার পতনের জন্য। এটা কোনো কোঠার আন্দোলন ছিল না, মেধার আন্দোলনও ছিল না, সাধারণ ছাত্র জনতার অধিকার আদায়ের লক্ষ্যেরও আন্দোলন ছিল না। এটা স্পষ্ট হয়ে গেল যে তারা যেমন হাসিফ, হান্নান মাসুদ, এরকম অনেক সমন্বয়করাই কিন্তু বলেছেন যে তারা আইন মাইনেও আন্দোলন করতে গেলে এই আন্দোলনে তারা সফল হতো না এবং সরকার পতন ঘটানো সম্ভব হতো না। এই বক্তব্যগুলো কিন্তু ছাত্র সমন্বয়করাও দিয়েছেন, বিএনপি, জামাত, অন্যান্য দলের নেতারাও অনেকেই দিয়েছেন যে তারা আন্দোলন করেছেন, তারা আন্দোলনে আইন মানেন নাই, নিয়ম মানেন নাই, নীতি মানেন নাই। যদি আইন, নিয়ম, নীতি মানতেন তাহলে এই আন্দোলন সফল হতো না, সরকার পতন ঘটানো সম্ভব হতো না। তা সেটা আজকে আমরা এই সজীব ভূঁইয়ার অস্ত্র তার কাছে পাওয়ার এবং স্বীকারোক্তির মাধ্যমেই আমরা ইতিমধ্যে প্রমাণিত পেয়ে গেলাম। আশা করি এই জাতি আর বুঝতে বাকি নাই, দেশের জনগণ আর বিশ্বের জনগণ আর বুঝতে বাকি নাই যে তারা আসলেই সত্যিকারে তারা একটা দেশ বিরোধী চক্রান্তকারীদের সাথে হাত মিলিয়ে ষড়যন্ত্র করে এই দেশের সাধারণ ছাত্র জনতাকে বোকা বানিয়ে তারা পুলিশ হত্যা করে, সাধারণ ছাত্র জনতাদেরকে তারা হত্যা করে, পিছন থেকে আড়াল থেকে তারা প্ল্যান করে এই সরকারকে হটিয়েছে এবং আজকে ক্ষমতা দখল করেছে। আপনারা দেখেন ক্ষমতা দখলকারী দল কীভাবে আসে। আওয়ামী লীগ কিন্তু এই দেশে আদৌ পর্যন্ত ক্ষমতা দখল করে আসে নাই। পাকিস্তানের সাথে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে বাংলাদেশের স্বাধীনতার স্থীপিত মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজয় হয়েছেন। তারপরও তারা সরকার গঠন করার সুযোগ দেয় নাই, তারা যুদ্ধে লিপ্ত হয়েছেন। তখন বাংলাদেশ নামকরণ টিকিয়ে রাখার জন্য, এই দেশের 7.5 কোটি জনগণের নিরাপত্তার জন্য, এই দেশকে বাঁচানোর জন্য, জনগণকে বাঁচানোর জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন এবং 25শে মার্চ রাত্রি বাংলাদেশকে স্বাধীনতা দেশ হিসাবে ঘোষণা করেছিলেন। তারপরেই কিন্তু 26শে মার্চ
আপনার আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেন, ঘোষণা দেন, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগারে বন্দী থাকেন, আর জিয়াউর রহমান তৎকালীন সেক্টর কমান্ডার, চট্টগ্রাম ৯ নম্বরের সেক্টর কমান্ডার জিয়াউর রহমান চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করেন এবং উনি সুস্পষ্টভাবে বলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপক্ষে আমি এই স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করছি। বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করা হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসাবে ঘোষণা করেছেন। সেই ঘোষণাপত্র আমি পাঠ করছি, আপনারা এই ঘোষণাপত্রকে গ্রহণ করে নেন। তো সেই জায়গা থেকে আওয়ামী লীগ নির্বাচন করে, নির্বাচনের মাধ্যমে এই পর্যন্ত যতবার ক্ষমতায় আসছে, নির্বাচন জনগণের ভোটই নির্বাচিত হয়ে সরকার গঠন করছেন। আপনার বিএনপির ইতিহাস যদি দেখেন, জিয়াউর রহমান কিভাবে ক্ষমতায় আসলো, সেও কিন্তু এই ঠিক এনসিপির মতোই আজকে বর্তমান দেশবিরোধী চক্রান্তকারী এনসিপি দলের যে নেতারা যেভাবে ক্ষমতায় আসছেন, জিয়াউর রহমান কিন্তু প্রায়ই একই পদ্ধতিতে ক্ষমতায় আসছেন। জিয়াউর রহমান আসছেন সেনা উত্থানের মাধ্যমে। উনি সেনাবাহিনীদেরকে নিয়ে খন্দকার মুস্তাকের সাথে সমঝোতা করে, খন্দকার মুস্তাকের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতার স্থীপিত মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সপরিবারের সবাইকে এবং শিশু বাচ্চা রাসেলকে সহ তারা নির্মমভাবে হত্যা করে ৭৫-এ ১৫ই আগস্ট নির্মমভাবে হত্যা করে কালো রাতকে তারা জয়ী করে এই জিয়াউর রহমান ক্ষমতায় আসেন। সামরিক আইন জারি করে উনি ক্ষমতায় আসেন, উনি ক্ষমতা চালান। তারপরে উনি এই এনসিপিদের মতো, এনসিপি এই দেশ ছাত্র সমন্বয়ক নামে দেশবিরোধী চক্রান্তকারী এনসিপিদের মতো উনিও দল গঠন করেন। আর এই দলটি আসলে এই বিএনপি দলটি উনিই গঠন করেন নাই, মূলত এই দলটি গঠন করেছিলেন AKM বদরুদ্দোজা চৌধুরী। এই AKM বদরুদ্দোজা চৌধুরী থেকে উনি বিএনপির নামে দলটিকে ছিনতাই করেছেন এবং আজকে বিএনপির প্রতিষ্ঠাতা হিসাবে জিয়াউর রহমান নিজেকে প্রতিষ্ঠিতা হিসাবে সম্প্রচারিত করেছেন এবং প্রতিষ্ঠিত করেছেন। আজকে জাতি জানে যে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, আসলে তো বিএনপির প্রতিষ্ঠাতা হয়েছেন AKM বদরুদ্দোজা চৌধুরী। তাই আমরা এখনও এই এনসিপি বিএনপি দেখেন তারা কিভাবে এদেশে ক্ষমতায় আসছে এবং আওয়ামী লীগ কীভাবে ক্ষমতায় আসছে, এগুলো বিবেচনা করেন আপনারা, দেশের জনগণ আপনারা এই কথাগুলো একবার বিবেচনা করেন। তারপরে দেখেন জাতীয় পার্টি, উনিও সামরিক আইন জারি করে জিয়াউর রহমানকে যেভাবে সেনা উত্থানে হত্যা করা হয়েছিল, জিয়াউর রহমানের অস্তিত্বই পাওয়া যায় নাই, তাকে এমনভাবে নিঃসম্ভবভাবে হত্যা করেছিল। আসলে আমি কোনো হত্যার যোগ্যকেই সমর্থন করি না, কোনো আগুন সন্ত্রাস বা দুর্নীতি এই হত্যার সঙ্গকে আমি কোনোটাকেই সমর্থন করি না। কিন্তু জিয়াউর রহমানকেও যেভাবে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এখানেও একটা চক্রান্ত ছিল
কারণ যদি চক্রান্ত না থাকতো তাহলে তাকে এইভাবে ধূলিসাৎ করা হতো না। তাকে যেভাবে হত্যা করা হয়েছিল তার অস্তিত্বই পাওয়া যায় নাই লাশের। তাই এখনও একটা ক্ষমতা লোভের ষড়যন্ত্র ছিল। তাই জিয়া এরশাদও আসছেন সামরিক আইন জারি করে, তারপরে উনি হানা ভোট দিয়ে, জোরপূর্বক হানা ভোট দিয়ে উনি ক্ষমতা চালিয়েছেন। 90-এর ছাত্র আন্দোলনে ওনার পতন হয়েছে। তাই এই 90-এর ছাত্র আন্দোলন কিন্তু তাকে পতন করে তারা কি নিয়েছেন? ছাত্র জনতার ন্যায্য অধিকার নিয়েছেন এবং স্মরণ রাখার জন্য একটি নূর হোসেন দিবস হিসাবে তারা নিয়েছেন গঠন করে। আজ আমরা দেশ ও জাতি এই শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে আমরা সেই শহীদ ছাত্রদেরকে এবং আন্দোলনকারী সকল ছাত্রদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি। আর আজকে বর্তমানে এই সমন্বয়ের নামে ছাত্র দেশবিরোধী চক্রান্তকারী এনসিপি দলের নেতারা তারা কিন্তু সেটা করেন নাই। তারা ঠিক ওই জিয়াউর রহমানের মতো তারাও দল গঠন করে নিয়েছেন, এরশাদের মতো তারাও দল গঠন করে নিয়েছেন। আজকে তারা কোনো ছাত্র না, তারা কোনো ছাত্র সমন্বয়কও না, তারা এখন দেশবিরোধী চক্রান্তকারী পাকিস্তানের দোসর এবং পাকিস্তানের এজেন্ট বাস্তবায়নকারী এনসিপি দল তারা গঠন করেছেন এবং সেটার প্রমাণ ইতিমধ্যে হয়ে গেছে। আজকে একটি সরকারি প্রটোকল থাকা অবস্থায় কোনো এমপি, মন্ত্রী বা উপদেষ্টাদের কোনো অস্ত্র ব্যবহার করতে হয় না, আর সেখানে অস্ত্র ব্যবহার করা নিষেধ। কিন্তু সেটা আসিফ ভুঁইয়া, সজীব ভুঁইয়া এই অস্ত্র ব্যবহার করে তারা দেখিয়ে দিয়েছেন যে আইন তাদের কথা মতো চলে, আইন তাদের পকেটের চীনাবাদামের মতো আইন তারা যেভাবেই চালাচ্ছে, বর্তমান আইন সেভাবেই চলছে। কারণ একটা অস্ত্র রাখতে হলে তাকে, আমি যেটুক জানি শুনছি যে তাকে 3 লক্ষ টাকা কর দিতে হয় প্রত্যেক বছর, সেটাও তার নাই দেওয়ার সুযোগ, সেও এটা কোনো সময় দেন নাই। এবং তা অস্ত্র লাইসেন্স পেতে হলে 30 বছর বয়স লাগে, সেখানেও তার সেই বয়স হয় নাই, তার বয়স মাত্র 26 বছর। তারপরে আবার নিজের মুখেও বলেছেন উনি ওনার ম্যাগাজিন একটার জায়গায় আরেকটাই উনি নিয়ে এসছেন ভুলের কারণে। তাহলে ওনার কাছে কত অস্ত্র আছে? তাহলে ইতিমধ্যে প্রমাণ হয়ে গেল যে ওনারা বলেছিলেন যে যদি 5 তারিখে সরকার পতন গোটাতে না পারত তাহলে তারা ঠিকই অস্ত্র হাতে তুলে নিত। সেটা অবৈধভাবে নিয়েছে, আগেও নিয়েছে, এখন পরেও তারা অবৈধভাবেই লাইসেন্স উনি অর্জন করেছেন। এতে প্রমাণিত হয়ে যায়, উনি নিজেই প্রমাণিত করেছেন যে উনি একজন দেশবিরোধী চক্রান্তকারী এনসিপি দলের সমর্থনকারী এবং এই ডাবল ফেসিস্ট অন্তর্বর্তী ইউনূস সরকারের উপদেষ্টা, অবৈধ উপদেষ্টা হিসাবে উনি নিজেই প্রমাণ করে দিয়েছেন। আমার মনে হয় দেশের জনগণ আর বুঝতে বাকি নাই। তাই আমরা আশা করি আমাদের দেশের আইন সংস্থা এবং সেনা প্রশাসন আছেন সর্বোচ্চ আমাদের আস্থার স্থান। এই সেনাবাহিনী অবশ্যই এই সমস্ত উপদেষ্টাদের বিরুদ্ধে, এই সমস্ত এনসিপি দেশবিরোধী দলের নেতাদের বিরুদ্ধে সেনাবাহিনী পদক্ষেপ নেবেন, তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনবেন এবং দেশে শান্তি ফিরিয়ে আনবেন। আমি এই আশা ব্যর্থ করি আজকে এই পর্যন্তই শেষ করলাম। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আমার ভুলগুলো সংশোধন করার সুযোগ দিবেন। ভাই একজন আসলে
একজন সচেতন নাগরিক হিসাবে এখন কথা বলতে হয়, না বলে পারতেছি না। বর্তমান দেশের যেই পরিস্থিতি, এই পরিস্থিতি অনুসারে বাধ্য হচ্ছি কথা বলতে। তারপরে আবারও একটা আবদার অনুরোধ করছি, বাংলাদেশ আওয়ামী লীগের সিনিয়র যত প্রতাপশালী নেতৃবৃন্দ আছেন, ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং শিল্পপতি নেতৃবৃন্দ যারাই আছেন, স্বয়ংসম্পূর্ণ নেতৃবৃন্দ যারা আছেন, তারা দয়া করে আমাদেরকে সহযোগিতা করেন। এবং সব কিছু তো প্রকাশ্যে বলা যায় না, আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমাদেরকে সর্বদিকে সহযোগিতা করেন। আমরা জনগণকে ঐক্যবদ্ধ করে মাঠে নিয়ে আসি এবং আওয়ামী লীগের পাশে দাঁড় করাই। সেই সুযোগ করার মতো আমাদেরকে সুযোগ দেন, আমাদের সাথে যোগাযোগ করেন এবং আমাদেরকে আমাদের যেই সহযোগিতাগুলো দরকার জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য, একতাবদ্ধ করার জন্য যেগুলো দরকার, আপনারা আমাদেরকে সেই সহযোগিতাগুলো দিয়ে আমাদেরকে সাহায্য করেন। এটাই আমার দলের সিনিয়র সর্বস্তরের নেতাদের কাছে অনুরোধ, আবদার। আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন এবং এই জনগণকে ঐক্যবদ্ধ করার সুযোগ করে দেন। আমরা তাদেরকে নিয়ে মাঠে নামার ব্যবস্থা করি সুন্দর সুশৃঙ্খলভাবে, যাতে আমরা সফল হতে পারি। আমাদের বাংলাদেশের স্বাধীনতার স্থীপিত মুসলিম নেতা, বাংলাদেশের জাতির পিতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা দেশরত জননেত্রী শেখ হাসিনাকে আমরা সসম্মানে দেশে ফিরিয়ে আনতে পারি এবং দেশের উন্নয়নমূলক কাজে আমরা তাকে আবারও নিয়োজিত করতে পারি। এই পর্যন্তই এই আশাবাদ ব্যর্থ করি। আজকে এই পর্যন্তই, শেষ করলাম। এই বলি শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক সর্বস্তরের জনগণের। আবারও জিতবে এবার নৌকা ইনশাআল্লাহ। ইসলামিক আইন সারা বিশ্বে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।